তাদের বিয়ে হয়ে গেছে মানে কি? চিল্লায় মদের গ্লাস আছাড় মেরে। স্যার কাপা কাপা কণ্ঠে। কি স্যার কি হ্যাঁ, আজ কয়দিন হলো তাদের বিয়ের? তাচ্ছিল্যের সুরে। এক সপ্তাহ। গলায় কথা আটকে যাচ্ছিল। বাহ তালিয়া। দুই হাত দিয়ে তালি মেরে। প্রথমে তার বিয়ে অন্য কারো সাথে ঠিক হলো, তারপরে তার বিয়ে ওর সাথে না হয়ে অন্য কারো সাথে হয়ে গেল, এখন সে তার সাথে সংসারও করছে আর আমি কিছু জানি না। আমার স্বপ্নবধূ অন্য কারো। ওয়াহ ওয়াহ। ভুবন কাঁপানো হাসি দিয়ে। স্যার আমাকে মাফ করে দেন। কাপা কাপা কণ্ঠে। সরি শশশ্রী। টেনে। তুই মনে হয় ভুলে যাচ্ছিস দীপ, আমার ডিকশনারিতে সরি বলে কোনো শব্দ নাই। চাবুক হাতে নিয়ে ব্যান্ডেজ বদলাতে এসেছে আজ নৌসিন আর আকাশ। নৌসিনকে ভিতরে ঢুকিয়ে আকাশ বাহিরে ওয়েট করছিল। নার্স আপনি অনেক লাকি ম্যাম। ব্যান্ডেজ করতে করতে নৌসিনও কেন অবাক চোখে। নার্স হে তো কেয়ারিং আর সুইট হাজবেন্ড পেয়েছেন। মুচকি হেসে। নৌসিনও আপনার এমন কেন মনে হলো? বিস্ময় নিয়ে। নার্সহোমা আমি কেন? পুরো হসপিটাল দেখেছে সেদিন আপনার জন্য আপনার হাজবেন্ডের পাগলামি। নৌসিন। নার্স আপনি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন একটা মেয়ে আপনাকে নিয়ে এসেছিল, প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল, আপনার কোনো মতেই আটকানো যাচ্ছিল না, ডাক্তাররা সব ভয় পেয়ে গেছিল। পরে অনেক চেষ্টার পরে আপনার ব্লিডিং বন্ধ করে, কিন্তু মাথা থেকে অতিরিক্ত ব্লিডিং হওয়ায় স্নায়ু কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেদিন আপনাকে দেখতে কেউ না আসলেও পরের দিন হতদম্ভ হয়ে আপনার হাজবেন্ড এসেছিল। দেখে একদম পাগল মনে হচ্ছিল। ডাক্তার নার্স কাউকে বাদ রাখেনি, 2 দিন পুরো হসপিটাল মাথায় তুলে রেখেছিল। তার শুধু একটাই কথা, সেটা ছিল যেভাবেই হোক আমার মায়ারানীকে ঠিক করতেই হবে, তার যদি কিছু হয় তাহলে পুরো হসপিটাল আমি আগুন লাগায় দিব। সব ডাক্তাররা তো ভয় পেয়ে যায়। প্রথম মনে হয় কোনো পেশেন্ট ছিলেন, সার জন্য পুরো হসপিটালের সবাই দোয়া করেছে। এমনকি আপনার জ্ঞান ফিরাতে ডাক্তাররা নিজে সবাইকে মিষ্টি দিয়েছে। 2টা দিন আপনার পাশ থেকে কেউ মিস্টার আকাশকে সরাতে পারেনি। নার্সের মুখে সব শুনে যেন থ মেরে যায়। নৌসিন কি বলবে ঠিক বুঝে উঠতে পারে না সে। তাই মুখ বন্ধ রাখায় শ্রেয় মনে করে। 2 জনে গাড়িতে চুপচাপ বসে আছে, কারো মুখে টু শব্দটাও নাই। হঠাৎ গাড়ি ব্রেক কষায়, খানিকটা নড়ে উঠে নৌসিন। সে মনে করে বাড়িতে পৌঁছায় গেছে। সিটবেল্ট খুলে বের হতে নিলেই আকাশ এক টানে নৌসিনকে নিজের কোলের উপর নিয়ে আসে। নৌসিনও এটা কি ধারণের অসভ্যতামি, নিজেকে ছাড়াতে ছাড়াতে। আকাশও ব্যাপার কি সুইটহার্ট? এত রাগ কেন ঠিক বুঝলাম না তো। নৌসিনের ঘাড়ে নিজের নাক ঘষে। নৌসিনও ছাড়ুন আমাকে মিস্টার আকাশ। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আকাশ অফ সুইটহার্ট, তুমি জানো যতক্ষণ না আমি তোমাকে ছাড়ছি ততক্ষণ তুমি চেয়েও পারবা না আমার থেকে ছাড়া পেতে। চোখ টিপ দিয়ে। নৌসিনও আপনার এই সব অসভ্যতামি আপনার গার্লফ্রেন্ডদের পছন্দ হলেও আমার এই সব পছন্দ না মিস্টার সো লিভ মি। চিৎকার করে। আকাশ তো এই ব্যাপার, এই জন্য মায়ারানীর এত রাগ। এই জন্য বুঝি গাল 2টা এমন লাল হয়ে আছে, গালে আঙুল দিয়ে স্লাইড করতে করতে। নৌসিনও আপনার মনে হয় আমি ওইসব ফালতু মেয়েদের থেকে জেলাস দেন? ইউ আর রং। মুখ ঘুরিয়ে নিয়ে আকাশ হো হো করে হেসে দেয়, যেন কোনো জোকস শোনানো হয়েছে তাকে। আকাশ আমি তো বলিনি ইউ আর জেলাস ওর হোয়াট সুইটহার্ট। ভ্রু কুচকে ঠোঁটে লেগে আছে দুষ্টু হাসি। নৌসিন মুখ ফুলায় বসে থাকে চুপচাপ। আকাশ হাসে। নৌসিনকে নিজের দিকে ঘুরায়, নিজের দিকে টেনে গাড়ি স্টার্ট করে, আরেক হাত দিয়ে নৌসিনের মাথাটা নিজের বুকে নেই। চিল্লাচিল্লি করে। নৌসিমের ও মাথা ব্যথায় ব্যথা করছিল, তাই বেশি কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে নেয়। আকাশও মাথা ব্যথা করছে। নৌসিনও হাম। আকাশও তখন যে মেয়েটা আমাকে হাগ করেছিল সেটা আমার বেস্ট ফ্রেন্ড হয়।
তার বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে, বিদেশের কালচারে যেহেতু বড় হয়েছে সেজন্য এই সব তার জন্য কিছুই না। এই সব গার্লফ্রেন্ড আমার লাইফে কোনো দিনও ছিল না। ছিল এক। আকাশ আর কিছু বলতে যাবে কিন্তু নৌসিনের কোনো সাড়াশব্দ না পেয়ে নৌসিনের দিকে তাকায়, দেখে নৌসিন ঘুম। আকাশ, সুইটহার্ট সুইটহার্ট, কেন এত মাই ঘেরা তুমি? তোমাকে শাস্তি দিতে যে বড্ড মায়া হয়, বাট আমি কি করব বলো, তুমি নিজের কষ্ট নিয়ে বেছে নিয়েছ। আই এম সরি, ভয়ঙ্কর হাসি দিয়ে। আরিয়ানো, কি হয়েছে? সকাল থেকে খাসনি, রুম থেকে বের হচ্ছিস না, কারো সাথে কথা বলছিস না, কি হয়েছে? আরুষির সামনে বসে। আরুষি, কি হবে, কইদিন পরে পরীক্ষা, তাই পড়ছিলাম আর কি। ভাঙ্গা গলায় চোখ নিচু রেখে। আরিয়ানো, আচ্ছা তাই, তাহলে চোখ তুল। আরুষির দিকে তীক্ষ্ণ নজর নিক্ষেপ করে। আরুষি, তুমি বাসায় আসেছ, তার মানে ছোঁয়ার খবর পেয়েছ। আরিয়ানোর যা ছোঁয়া ভালো আছে, এবার মুখ তুল, কথা ঘুরাস না। দৃঢ় কণ্ঠে। আরুষি, তুমি যাও তো, আমার অনেক পড়া বাকি, যাও। আরিয়ান আর কিছু না বলে নিজেই আরুষির মুখ তুলল উপরে। আরিয়ান অবাক হয়ে দেখছে। ফর্সা গাল দুইটা লাল হয়ে আছে, নাকটারও একই অবস্থা। আরিয়ান আলতো হাতে আরুষির চশমা খুলে পাশে রাখল। আরিয়ানো, কি হয়েছে, কিসের কান্না করেছিস? জামাই মরেছে বুঝি? দুই গাল নিজের দুই হাতে আগলে নিয়ে। আরুষি, কি সব বলো, কান্না করব কেন, মাথা ব্যথা করছিকো তাই এই অবস্থা, কথা ঘুরায়। আরিয়ানো, বলবি নাকি নিজের উপায়ে বের করে নিব কোনোটা? শক্ত গলায়। আরুষি, কিছু হলে তো বের করবা বলো তো। কিছু হয় নাই। আরিয়ানের চুল নেড়ে। আরিয়ান আর কিছু না বলে রেগে মেগে বের হয়ে যেতে নিলে আরুষি বলে উঠে। আরুষি, জানো তোমাকে আর অনিমাকে একসাথে খুব সুন্দর মানায়। আরিয়ানো, মানে? ভ্রু কুচকে। আরুষি, হুম, আজকে দেখলাম সবাই তোমার আর অনিমা আপুর বিয়ের কথা বলছিল। সবার মুখে একই কথা, একদম মেড ফর ইচ আদার। স্মাইল করে। আরুষির ঠোঁটে হাসি থাকলেও মনের ভিতর তুফান বয়ে যাচ্ছে। আরিয়ানো, আমার আর অনিমার বিয়ের কারণ? আরুষিও তো কিছু তো জানি না, শুধু এইটুকু শুনলাম যেহেতু নৌসিনের বিয়ে অনুভবের সাথে হলো না, তো কি আরিয়ানের বিয়ে অনিমার সাথে হবে? এতে সম্পর্ক আরও মজবুত হবে। আমাদের মেয়ে আপনাদের বাড়িতে যেতে পারেনি, তো কি আপনাদের মেয়ে আমাদের বাড়িতে আসবে? আর আরিয়ান ও পছন্দ করে অনিমাকে। শেষের কথাটা বলতে যে আরুষির গলাটা ধরে আসছিল। আরিয়ান যে আরুষিকে চেয়ার থেকে তুলে আরুষির ঠোঁটে নিজের ঠোঁট ডুবায় দেয়। আরুষি এতক্ষণে নিজেকে যেইটুকু সামলে রেখেছিল সেটাও এবার বাঁধ ভাঙল। চোখ জোড়া দিয়ে গড়াতে লাগল অশ্রুধারা। আরিয়ানো, এত অভিমান পুষে রেখেছিলি, একটা বার জিজ্ঞেস করতি। আরুষি, কি জিজ্ঞেস করতাম? হ্যাঁ, কি জিজ্ঞেস করতাম? এটাই যে কালকে অনিমা আপনার বাইকে কি করছিল, আপনি তাকে কোলে করে কেন নিয়ে গেছিলেন বলেন, এটা জিজ্ঞেস করতাম। কান্না করতে করতে। আরিয়ানো, কালকে যখন নৌসিনের সাথে কথা বলছিলাম তো ফোন কানে ছিল, খেয়াল ও ওদিকেই ছিল, এক হাত দিয়ে ড্রাইভ করছিলাম, হুট করে কোথায় থেকে অনিমা বাইকের সামনে চলে আসে, কন্ট্রোল করতে পারে, হালকা ধাক্কা লেগে যায় আর সে পড়ে যায়। না পেরে তাকে কোলে করে বাইকে উঠায়, তাকে বাসায় পৌঁছে দিই। এই আরুষি ব্যথা পেয়েছিল, রিকশা করে দিতা। ফুপাতে ফুপাতে আরিয়ান দেখল কোনো মতেই অভিমানীর অভিমান ভাঙছে না, তখন না পেরে আরিয়ান এক হাত দিয়ে আরুষিকে বুকে টেনে নিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। কান্না বন্ধ করে চোখ দুইটা আবেশে বুজে নেয়। সারা শরীরে অদ্ভুত এক কম্পন হচ্ছে তার, এ কেমন সুখ। অন্ধকার রুমে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে নৌসিন। কপালের পাশ দিয়ে কেটে গেছে, সেখান দিয়ে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। হাতের অনেকটা জায়গা ছুলে নীল বর্ণ ধারণ করেছে। হঠাৎ রুমে দরজা খুলে একটা ছেলে রুমের ভিতরে প্রবেশ করল, হাতে তার একটা বালতি। এদিকে রুমের দরজা খোলাই অন্ধকার রুমটা খানিকটা আলোকিত হলেও আলোর তীক্ষ্ণ চোটা যেয়ে পড়েছে নৌসিনের মুখে। ছেলেটা মুহূর্তের জন্য যেন থমকে গেল।
আলোর ঝলকানি পড়াতে অসম্ভব মায়াবী লাগছে নৌসিনকে। যুবকটি হাত থেকে বালতিটা নিচে থুয়ে নৌসিনের দিকে এগুলো। নৌসিনের সামনে হাঁটু মুড়ে বসে এক হাত দিয়ে নৌসিনের গালের উপর দিয়ে নিজের হাত বুলালো। হাতটা উপরেই ছিল যাতে নৌসিনের গাল টাচ না করে। ছেলেটাই সাগে জানলে তো হাতটা পরিষ্কার করে আসতাম। এই নোংরা হাত দিয়ে এই ফুলটাকে উঠে ইচ্ছা করছে না। আফসোসের সুরে। রায়না হলো তোর ফ্ল্যাটিং করা আদিল। কটমট চোখে। আদিল উফ আপু ডিস্টার্ব করো কেন? নৌসিনের মুখের দিকে তাকিয়ে। রায়না তুই কি বদলাবি না? আদিল হাহুম একে আমার করে দেও আমি বদলে যাব। রায়নাহ মানে অবাক হয়ে। আদিল হাই এম ইন লাভ আপু। রায়নাহ লাভ সাব মাথা থেকে ঝাড় আর সামনে থেকে শর্ত। আদিল হাহুম ভেঙচি কেটে। আদিল সরতেই রায়না এক বালতি পানি নৌসিনের মুখে ছুঁড়ে মারে। নৌসিন আদো আদো করে নিজের চোখ মেলে তাকায়। চোখ খুলতেই তার মাথা ব্যথায় টন টন করে ওঠে। আশেপাশে তাকায়, জায়গাটা চিনতে পারে না। রেয়ানা কি কই আছিস বুঝতে পারছিস না বুঝি? তাচ্ছিল্যের হাসি দিয়ে। নৌসিন আপনি কে? রেয়ানা আমি সেই যার কাছ থেকে তুই ওর ভালোবাসা কেড়েছিস। রাগী সুরে। নৌসিনোভা ভালোবাসা? রেয়ানার যা ভালোবাসা। সে 2 বছর থেকে তাকে ভালোবাসি কিন্তু কোনো দিন বলিনি। সেদিন তাকে অনেক সাহস জোগায় বলেছিলাম যে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে কি করল? সবার সামনে আমাকে থাপ্পড় মারে আর আমাকে বলে সে নাকি বিবাহিত আর সে নাকি তার ওয়াইফকে ভালোবাসে। আমার মতো মেয়ের জায়গা নাকি নাই তার লাইফে। তাচ্ছিল্য হেসে। নৌসিন। রেয়ানা খুব ভালোবাসে না তোকে, এবার সে দেখবে ভালোবাসা দূরে গেলে ঠিক কেমনটা লাগে তোকে। আর কিছুক্ষণের মাঝেই বিদেশি এক গ্রুপ এসে তোকে নিয়ে যাবে এমন এক দুনিয়ায় যেখানে রোজ রোজ তোর দেহ নিয়ে খেলা করা হবে। হাহা, সেখানে তুই ছোট ফোট করবি আর এখানে তোর স্বামী। উফফ কি মজা! খুশিতে আত্মারা হয়ে। নৌসিন সে আমাকে ঘৃণা করে কতটা সেটার অনুমান ও হয়তো আমি কোনো দিন ও করতে পারবো না। ভাবিনি কেউ আমাকে এতটাও ঘৃণা করতে পারব। আর সে নাকি আমার এই পরিণতি দেখে কষ্টে পাগল হবে। মনে মনে নিজের উপরেই তাচ্ছিল্যে করে। নৌসিনের রেয়ানার জন্য আফসোস হয়। বেচারি কতটাই না আশা নিয়ে বুক বেঁধেছে যে তাকে কষ্ট দিয়ে সে আকাশকে কষ্ট দিবে। হাস্যকর। রেয়ানা আদিলকে নিয়ে চলে যায় আর নৌসিন ডুব দেয় অতীতে। নৌসিনের মনে আকাশের জন্য এখন অনেকটাই সফট কর্নার তৈরি হয়েছে। নৌসিন ভাবে আজকে সবার জন্য সে নিজ হাতে ব্রেকফাস্ট বানাবে, যা ভাবা তাই, কিন্তু কি বানাবে সেটা ভেবে পায় না। তাই চলে যায় আকাশের কাছে। সে কি খাবে সেটা শুনে রান্না বসাবে। নৌসিন আকাশ বলে ডাকতে যাবে তার আগেই আকাশের রাশ ভারী কণ্ঠ শুনতে পায়। আকাশও কিসের বউ বউ শুরু করেছিস? হ্যাঁ আমি ঘৃণা করি তাকে প্রচণ্ড। তার জন্য আমি আমার ভাইকে হারাইছি। আমার মায়ের চোখের পানির শুধু তার কাছ থেকে আর কিছু শুনতে পারে না। তার চোখ বেয়ে পানি গড়াতে শুরু করে। হতদম্ভ হয়ে বেরিয়ে আসে সে বাসা থেকে। কানে শুধু কথাগুলোই বাজতে থাকে। মাঝ রাস্তায় বসে 2 কানে হাত দিয়ে চিৎকার করে ওঠে। নৌসিনো কেন কেন সবসময় প্রিয় মানুষগুলো আমাকেই কেন ঘৃণা করে? আমাকেই কেন? প্রথমে পরিবার, তারপর বেস্ট ফ্রেন্ড। যে বেস্ট ফ্রেন্ড সেদিন ভুল করে ভালোবাসার মানুষ লিখে ফেলেছিলাম, সব সময় আমার পাশে থেকেছে, সেও হুট করে একদিন এসে আমার মাথায় খুনির ট্যাগ লাগায় চলে যায়। আজ পর্যন্ত তাকে পায়নি। আর এখন যার জন্য ফিলিং জন্মালো যে আমার সম্পর্কে স্বামী হয়, সেও সেই আমাকে খুনিই মনে করে। হো হো করে হেসে দেয়। চোখের পানিও আজকাল আমার সাথ ছেড়ে দিয়েছে। নিজের ইচ্ছায় আসে, নিজের ইচ্ছায় বন্ধ হয়ে যায়। বাহ। নৌসিন উঠে বাসস্টপের দিকে রওনা দেয়। সকাল সকাল হওয়ায় ঢাকার কেউ এখনো জাগেনি, কিন্তু তাই 2-1টা গাড়ি ঠিক যাচ্ছে।
হঠাৎ করে একটা গাড়ি নৌসিনের সামনে থামে। রেয়ানা অনেক দিন যাবৎ নৌসিনের পিছনে নিজের লোক লাগাইছিল যে একা পাবে অমনি তুলে নিয়ে আসবে, আর আজকে সে সুযোগ পায়ও যায় আর উঠায় নেয়। ঢাকা থেকে কিছুটা দূরে তাদের এক ফার্ম হাউজে নিয়ে আসে তারা নৌসিনকে। বর্তমানে নৌসিনও হয়তো কোনো দিনও জানা হবে না কেন আমার পুরো পরিবার আমাকে ঘৃণা করে, কেন আমাকে আমার বেস্ট ফ্রেন্ড ছেড়ে থুয়ে গেল। ভাইউকে হাজারবার ও একই প্রশ্ন করেছি, কিন্তু কোনো দিনও এর উত্তর পায়নি, হয়তো পাবো না আর। আচ্ছা, আকাশ কি এতক্ষণে বুঝে গেছে আমি নাই? সে কি আমাকে খুঁজছে? আচ্ছা, মামনি কি সত্যি আমার জন্য কান্না করেছে? আমি কি সত্যি উনার চোখের পানির জন্য দায়ী, কান্না করতে করতে? আকাশ, আমি আমার নৌসিনকে চাই। কই থেকে আনবেন, কিভাবে আনবেন? দেস্ট নোট মাই ম্যাটার। পুলিশের কলার চেপে ধরে। ইন্সপেক্টর স্যার, আমি আমাদের পুরো টিম ম্যামকে খোঁজার জন্য লেগে পড়েছি, আপনি হাইপার হবেন না প্লিজ। তোতলায় আকাশের টাইমই তো নাই। আমি আমার নৌসিনকে চাই, যে কোনো মূল্যতে হোক আমার তাকে চাই। চিল্লিয়ে ইন্সপেক্টর স্যার, হয়তো ম্যাম কারো সাথে পা। পুলিশ আর কিছু বলতে পারল না, তার আগেই একটা ঘুষিতে ইন্সপেক্টর ফ্লোরে গড়িয়ে পড়ল। আকাশ হাত মুঠ করেছিল, কিন্তু তার আগেই কেউ একজন ইন্সপেক্টরকে ঘুষি মারায়। তার দিকে তাকায় সে, দেখে আরিয়ান রেগে তার সামনেই দাঁড়ায় আছে। আরিয়ানো, ডোন্ট ইউ ডেয়ার! আমার বোনের নামে একটাও বাজে কথা বললে মুখ ভেঙ্গে গড়িয়ে দিব। চিনিস আমাকে তুই? আমি কে? আমার বোনকে? হুঙ্কার ছেড়ে আকাশ, হারিয়ান তুই নৌসিনে নৌস। আকাশ পারে না পুরো কথাটা বলতে, গলা কাঁপছে, অজানা এক ভয় ঘিরে ধরেছে তাকে। আরিয়ানবনুর খোঁজ পেয়েছি, চল তাড়াতাড়ি। আকাশ আর কিছু না বলে ছুটে। ওরা যেতেই ইন্সপেক্টরকে দুইজন কনস্টেবল এসে তুলল। ইন্সপেক্টরও পাগল, দুইজনেই ঠোঁটের কোনো রক্ত মুছে। কনস্টেবলও কিন্তু যাই বলেন, মেয়েটা অনেক লাকি, যার এমন ভাই আর স্বামী আছে, যার জন্য তারা দুনিয়া উল্টাতেও পিছোপা হবে না। ইন্সপেক্টর, এই সে স্বামী যে কি না 6 বছর আগে একটা নিজের বউ যখন মেয়েটার 12 ছিল তাকে খুনের আসামি হিসেবে গ্রেফতার করাতে এসেছিল। কনস্টেবলও কি অবাক হয়ে। ইন্সপেক্টর, আমার এখনো মনে আছে ওই টুকু 12 বছরের মেয়ের বিরুদ্ধে পুরো পরিবার স্বীকারোক্তি দিয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম। মেয়েটা তখন হসপিটালে ভর্তি ছিল। সে মেয়ের উপরে আমাদের দেখেই দোয়া হয়েছিল, কিন্তু তাদের নিজেদের পরিবারের দোয়া হয়নি। কনস্টেবলও, তাহলে মেয়েটা ছাড়া পেল কি করে? ইন্সপেক্টর, আমি ঠিক জানি না কোথায় থেকে পরের দিন একটা ছেলেকে ধরে নিয়ে আসে তার নানা জান, আর বলে এই নাকি খুন করেছিল। আমরা মেনে নিলেও মানতে পারেনি তার পরিবার। তারা কথামতে মেয়েটার নানা তার পাওয়ার দিয়ে নিজের নাতনিকে বাঁচায়ছিল। কনস্টেবল ওই ছেলেটাকে ছেড়ে দিয়েছিলেন। অবাক হয়ে ইন্সপেক্টর, 2 বছর আগে যে ছেলেটাকে রেহাই দেওয়া হলো ওই ছেলেটাই ছিল খুনি। সব প্রমাণ আমরা পেয়েছিলাম। বছর 3 আগে ওর ফ্যামিলিকে জানাইছিলাম, কিন্তু ওর ফ্যামিলি বিশ্বাস করেনি। আকাশ আর আরিয়ান এসে পৌঁছায় বন্ধ বাড়িটার সামনে। ভিতরে যেতেই লোকদের কথা শুনে থমকে যায় দুইজনে। আকাশের হাতের মুষ্টি শক্ত হয়ে আসে, চোখ দুইটা লাল। আরয়ান বসে পড়ে। তার চোখের সামনে ভাসছে 6 বছর আগের ঘটনা। সে যেব স্তব্ধ হয়ে গেছে। একবার এই ট্রমা থেকে তার বোনকে বাঁচাতে যে পুরো পরিবার ভেঙে গেছে, একটা ছেলের জান চলে, সে খুনি সাব্যস্ত হয়েছে। নৌসিনকে স্টেজে দাঁড় করে রাখা হয়েছে, আর তার সামনে অনেকগুলো লোক দাম দাঁড় করছে। দেখেই বোঝা যাচ্ছে এখানে কিসের দাম দাঁড় চলছে। নৌসিনকে ভুল পাওয়ারের ড্রাগস দেওয়া এসে খাড়া অবধি হতে পারছে না। আদিল নামক ছেলেটা তার বাহু ধরে আছে। হঠাৎ সেখানে পুলিশের সাইরন শোনা গেল। ক্রেতারা যারা কিনতে এসেছিল তারা নিজেদের জান বাঁচায় পালাতে লাগল, কিন্তু তার আগেই কিছু গার্ডস এসে তাদের ধরে নিয়ে গেল।
আদিলও আর তার গ্যাং পালাতে নিলেই আকাশ আর আরিয়ান 2 দিন দিয়ে ভিতরে ঢুকে দরজা লাগায় দেয়। আদিলো, হেই ব্রো, হোয়াট আর ইউ ডুইং? আমাদের পালাতে হবে বাহিরে, পুলিশ, তোমরাও পালাও। আকাশকে সাইড করে, কিন্তু আদিলও আকাশকে এক চুলও নড়াতে পারে না। গ্যাংস্টার বা মাফিয়া না হক, বাট সেও ফাইটিং আর বডির দিক দিয়ে অস্থির। এরই মধ্যে আরিয়ান দুইটাকে ধরে আচ্ছা মতো মারত লাগলো। আরিয়ান বর্তমানে এতটাই রেগে আছে যে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আছে। কোনো ভাইই নিজের আদরের বোনকে এই জায়গায় দেখতে পারবে না। আরিয়ান এর সাথেও ভিন্ন কিছুটা হয়নি। আকাশ আদিলোকে মারলেও আদিলো গায়ে বিন্দু মাত্র শক্তি ছিল না। সে আকাশকে উল্টা মারবে। ড্রাগসের কারণে তার সারা শরীর যেন অকেজ হয়ে গেছে। আকাশ ওদের আধমরার মতো করে দিয়ে আরিয়ান এর কাছে আসে। আরিয়ানও তোদের মতো মানুষের জন্য আজ আমার বোন এখানে। আমার বোনের এই পরিস্থিতি, আমার হাসিখুশি উল্লাসে মেতে থাকা বোনটা ডিপ্রেশনে চলে গেছিল। প্রতি রাতে তার আত্মচিৎকারগুলো এতটাই ভয়ঙ্কর হতো যে রুহু পর্যন্ত কেঁপে উঠত। ছেলেটাকে সজোরে লাথি দিয়ে আকাশ, আরিয়ান ছেলেটা মরে গেছে, চল। নৌসিনের অবস্থা ভালো না, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে আর্জেন্ট। আকাশের কথায় টনক নড়ে আরিয়ানের ছুটে যায় স্টেজের দিকে, যেয়ে নৌসিনের কপালে চুমু দিয়ে তাকে কোলে তুলে নেয়। আকাশ আরিয়ানের পিছন পিছন আসে। আকাশ আরিয়ান তখন কিসের কথা বলছিল? 6 বছর আগে কি তেমনটা হয়নি যেমনটা আমরা মনে করেছিলাম? তাহলে কিছু আড়ালে আছে, যেটা সবার চোখের সামনে থেকেও আবছা। আমি কি তাহলে ভুল সিদ্ধান্ত নিলাম? নিজেকে নিজে প্রশ্ন করে। ডাক্তার পেশেন্টের গার্ডিয়ানকে বাহিরে এসে আকাশ কিছু বলার আগেই আরিয়ান এগিয়ে এসে বলে, আমি। সেটা দেখে আর আকাশ আগে যায় না, সে পিছনে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়ায়। ডাক্তার পেশেন্টের অবস্থা বর্তমানে ভালো, ড্রাগস তার খুব একটা ক্ষতি করতে পারেনি। কিন্তু হ্যাঁ, একটা এই ড্রাগসের কারণে 6 বছর আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে তার কিছু স্নায়ু কাজ করা বন্ধ করে দিয়েছিল আর তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, সেই স্মৃতি তার ব্যাক আসেছে। বাট আরিয়ানও কিন্তু কি ডাক্তার? ভ্রু কুঁচকে ডাক্তার তার পুরানো স্মৃতি ব্যাক করলেও বর্তমানে তার কতটুকু মনে আছে, আদৌ বর্তমান তার মনে আছে কি না, জ্ঞান না ফিরা অবধি বলা সম্ভব না। ডাক্তার চলে যেতেই আরিয়ান চলে যায় মসজিদের উদ্দেশ্য, আল্লাহকে ধন্যবাদ দিতে। এতক্ষণ ডাক্তার আর আরিয়ানের সমস্ত কথোপকথন শুনছিল আকাশ চুপচাপ দাঁড়িয়ে। তার বুকের বা পাশটা ফাঁকা ফাঁকা লাগছে। অসহ্য এক যন্ত্রণাই তাকে ঘিরে ধরেছে। আকাশও তাহলে কি সে আমাকে ভুলে যাবে? কেন ভুলে যাবে? না, সে আমাকে ভুলতে পারে না। আমি তাকে দিব না আমাকে ভুলতে। সে আমাকে ভুলে গেলে আমি নিঃশ্বাস নিতে পারব না। আমি আকাশ হতদম্ভ হয়ে নৌসিনের কেবিনে প্রবেশ করে। একজন নার্স নৌসিনের স্যালাইন ঠিক করছিল, আকাশকে দেখে তাকে বেরিয়ে যেতে বলে। আকাশ রাগী চোখে তার দিকে তাকায়। মেয়েটা দমে যায়। নার্সও কিন্তু স্যার, কারো পারমিশন নাই মেমের সাথে দেখা করার। ভয় ভয়। আকাশ, আমার ওয়াইফের সাথে দেখা করার জন্য আমার কার পারমিশন নিতে হবে? হুঙ্কার দিয়ে নার্স পারে না কেঁদে দিতে। আকাশ আউট। আকাশের আউট বলতে দেরি হলেও নার্সের বেরুতে দেরি হয় না। আকাশ যে নৌসিনের মাথার কাছে বসে টুল নিয়ে। আকাশ, সুইট হার্ট, নৌসিনের চুলে বিলি কেটে দিয়ে তাড়াতাড়ি উঠে যাও না। দেখো না, তারা বলছে তুমি নাকি আমাকে ভুলে যাবা। তুমি উঠে এদের বলে দেও না যে সেটা তাদের ভুল ধারণা। আমি জানি এই 3 মাসে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছ। আমি দেখেছি তোমার চোখে আমাকে পাওয়ার নেশা, তবুও কেন এই লুকোচুরি বলো?
একটা বার চোখ মেলে তাকাও সুইটহার্ট, তাই প্রমিজ বুকের বা পাশে আগলে রাখবো শক্ত করে। আর কোনো দিন ও দূরে সরাবো না। ছোট ছিলা তখন যা হয়েছে ভুল করে আর সেটা ধরে রাখবো না, কারণ তোমাকে ছাড়া যে আমার চলবে না আমি বুঝে গেছি। নৌশিনের হাতের উপর মাথা ঠেকিয়ে বলতে থাকে, শুনতে পারছো সুইটহার্ট, তুমি আমার। আমার তুমি, একান্তই আমার তুমি। আরিয়ান দরজার বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল। আরিয়ানও হঠাৎ করে একজন খুনির প্রতি এতটা ভালোবাসা বা তাচ্ছিল্য হেসে। আকাশ দেখ। আরিয়ানও কি দেখব আমি, বল কি দেখব? 4টা মাস তোর কাছে ছিল সে। এই 4টা মাসে কি দিয়েছিস তাকে? কষ্ট, কান্না, এটাই সে তো বেচারি জানেও না কিসের এই কষ্ট, এই ঘৃণা সে এতদিন পায়ে আসেছে। আর আজ হঠাৎ জ্ঞানহীন অবস্থায় তার প্রতি তোর ভালোবাসা বেড়ে গেল, বা 2 হাত দিয়ে তালি দিয়ে। আকাশ, হারিয়ান, একটা বার আমার পরিস্থিতি বুঝো। আরিয়ানও তোর পরিস্থিতি বুঝব। তোরা বুঝেছিলি আমার বোনের পরিস্থিতি, সেদিন আমার বোনের সাথে কি হয়েছিল। আকাশও তো কি করতাম তখন, নিজের আদরের ছোট ভাইকে নিজের চোখের সামনে রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম, আর নৌশিনের হাতে ছুরি। নিচু কণ্ঠে। আরিয়ানও আর মেনে নিলি সে খুনি। তোর সাথে তো সেখানে আমিও ছিলাম, কই আমার তো মনে হয়নি। নাকি এটা বলবি যে আহান আমার ভাই ছিল না দেখে আমার তার প্রতি কোনো মায়া হয়নি? কোনোটা বল। আকাশজ্জা জানি আমি ভুল ছিলাম, আমাকে একটা বার খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু একদিকে নিজের ভাই মরেছিল, চাকুটা আবার অন্য কারো হাতে না, বরং যাকে বলতে যেয়ে গলাটা কেঁপে উঠল। আরিয়ানও ভালোবাসতি, এইটুকু কথা বলতেও তোর বুক কাঁপছে? বাহ। আকাশোহা। নিজের স্বপ্নকন্যার হাতে নিজের ভাইয়ের খুন, তারুপরে বাবার হার্টস্ট্রোক। আম্মুর পাগলামি, এক প্রকার দিশে হারা হয়ে গেছিলাম। আরিয়ানও হার্ষে দিশেহারা হয়ে 12 বছরের বাচ্চা মেয়েকে দিয়ে দিয়েছিলি জেলে। আকাশও জেলে মানে? অবাক হয়ে আরিয়ান কিছু বলতে যাবে, তার আগেই নৌশিনের নিঃশ্বাসটা ভারী হয়ে আসতে শুরু করে। জোরে জোরে শ্বাস নিতে লাগে। আরিয়ান দৌড়ে যেয়ে ডাক্তারকে ডাকতে যায়। আকাশ, সুইটহার্ট, সুইটহার্ট, শান্ত হও, শান্ত হও। দেখো তোমার আকাশ এখানেই আছে। লুক। এই তো আমি, শান্ত হও। নৌশিনের হাত নিজের হাত দিয়ে আঁকড়ে ধরে। নৌশিন চোখের পাতা মেলে, নিঃশ্বাসের গতিটা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আকাশের চেহারা দেখে ঠোঁটের কোনো হাসিটা চওড়া হয়। হাতের বাঁধনটা শক্ত করে নেয়। আকাশ নৌশিনের কপালে ভালোবাসার স্পর্শ দিতেই চোখজোড়া বন্ধ করে ফেলে। বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে নৌশিন। আজ 2 দিন হলো তার জ্ঞান ফিরেছে। ড্রাগসের কারণে তার স্নায়ু সচল হলেও তাকে শারীরিকভাবে অনেকটাই অসুস্থ করে দিয়েছে। ডাক্তারের মতে সে বর্তমানে সুস্থ হলেও ভবিষ্যতে এটার সাইড ইফেক্ট দেখা দিতে পারে। দরজা খোলার আওয়াজে নৌশিন চোখ মেলে তাকায়। আরিয়ানকে আসতে দেখে মৃদু হাসে। আরিয়ান নৌশিনের কাছে এসে তার মাথায় হাত রাখে। আরিয়ানও মাথা ব্যথা করছে, মাথায় হাত বুলায়। নৌশিনও হালকা। ব্যাপার না, সে গেছে। আরিয়ানও না 2 দিন হলো এখানেই বসে আছে, খাওয়া নাওয়া সব ভুলে মুখের দিকে তাকানো যাচ্ছে না। এমন অবস্থা বানায় নিয়েছে। নৌশিনও এই ভাবে করলে তো অসুস্থ হয়ে যাবে, পাগল হয়ে গেল নাকি ছেলেটা, অস্থির হয়ে। আরিয়ানও এতই চিন্তা তো আমি ডাকছি, তুই বলে নে কথা, আমার কথা তো শুনল না, দেখ তোরটা শুনে কি না আমি একে পাঠাচ্ছি। নৌশিনওয়ারে যা চলেই গেল আরিয়ানকে আটকাতে আটকাতে। ভাবেছিলাম আকাশকে বলবো আমি নিজের বর্তমানের স্মৃতি হারায় ফেলেছি, কিন্তু এই ছেলেটা আমাকে শান্তিতে থাকতে দিবে না, বিড়বিড় করে। নৌশিনের ভাবনার মাঝেই আকাশ রুমে প্রবেশ করে। নৌশিন আকাশকে দেখেই থমকে যায়, উসখুস চুল, রক্তিম চোখ জোড়া, পরনে কুচকানো শার্ট। 2 দিনে সেভ করা দাড়িটাও আগের চেয়ে বড় হয়ে গেছে।
আকাশ এসেই নৌসিনের গালে মুখে হাত বুলালো, অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগল, আকাশও তুমি ঠিক আছো তো? কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা এখানে? অস্থির হয়ে নৌসিনও আমি তো ঠিক আছি, কিন্তু নিজের অবস্থা দেখেন কি শুরু করেছেন এইসব। এই মুহূর্তে আপনি বাসায় যাবেন আর ফ্রেশ হয়ে আসবেন, আর না হলে এই অবস্থায় আমি হসপিটাল থেকে বের হয়ে যাব। আকাশও যেদি হয়ে গেছো বড্ড সুইটহার্ট, বাট আই লাইক ইট। নৌসিনের মুখে নিজের নাক দিয়ে স্লাইড করে। নৌসিনও কি করছেন প্লিজ, কেউ চলে আসবে তো? কাপা কাপা কণ্ঠে আকাশ, হ্যান্ড ইউ রিয়েলি থিঙ্ক আমি কারো ধারধারি? আমার বউ, তাকে আমি টাচ করব, কিস করব? নৌসিনও আমি আপনার। আকাশের ছোঁয়া যেন নৌসিনকে মাতাল করে তুলছে, কথাগুলো পাকিয়ে যাচ্ছে। আকাশ, হাই নো সুইট হার্ট, তুমি আমার, শুধুমাত্র আমার তুমি। নৌসিনের ঠোঁটের উপরে হালকা করে নিজের ঠোঁট স্পর্শ করে। নৌসিনও যান এখান থেকে তাড়াতাড়ি, হালকা ধাক্কা দিয়ে। আকাশও যেতে ইচ্ছা করছে না, তোমার ওই নরম নরম ঠোঁট দুইটার স্বাদ নিতে ইচ্ছা করছে, ঠোঁট কামড়ে। আকাশের কথা ধরন দেখে নৌসিনের লজ্জায় মরি মরি অবস্থা। আকাশ নৌসিনের ঠোঁটের দিকে এগুতে নিলেই নৌসিন তার মুখের উপরে হাত দেয়। সেটা দেখে আকাশ ভ্রু কুঁচকে যায়। নৌসিনও আপনার মুখে গন্ধ আগে ব্রাশ করে আসেন। হাসার চেষ্টা করে। আকাশও ফাইন যাচ্ছি, কিন্তু এর পরে যদি আমার রোমান্সে বাধা দেও তাহলে সুইটহার্ট তোমার যে কি করব, একদম পানি ছাড়া গিলে নিব বলে দিলাম, কামড়ানোর মতো করে। আকাশ চলে যেতেই নৌসিন চোখ বন্ধ করে শুয়ে পড়ল বুকে হাত দিয়ে। নৌসিনও ছেলেটার হলো কি মনে তো হচ্ছে ড্রাগস আমাকে না একে দেওয়া হয়েছিল। আল্লাহ, এই ছেলেটা আগে লাগামহীন কাজ করত, এখন তো মুখ ও লাগামহীন হয়ে গেছে। আমার দুই জায়গায় ভুল হয়েছিল। নৌসিনের বয়স যখন 6 ছিল তখন আহান আর ঈশানের বয়স ছিল 11। যখন নৌসিনের 12 বছর বয়সে ঘটনাটা হয় তখন তাদের বয়স ছিল 17। তাহলে বর্তমানে ঈশানের বয়স 23 বছর। আর আকাশের তখন ছিল 13, তাহলে সে হিসেবে আকাশের বর্তমান বয়স 25। আর রামিসা আকাশের চাচাতো বোন। আরিয়ানও কি হয়েছে? মানা করার শর্তেও কেন আমাকে কল করছেন আপনি? আরিয়ানের ফুফুস বাবা আরুষি না বলে বাসা থেকে বেরিয়ে গেছে, তার ফ্রেন্ডকে কল করেছিলাম আর সে বলল সে নাকি ঢাকা গেছে আমার মেয়েটাকে নিয়ে। আই বাবা, আরিয়ান না বলে চলে গেছে মানে? তাও আবার ঢাকায় একা? কি শুরু করেছেন আপনারা? আগে বনু, এখন আবার আরু। আই সোয়ার, যদি আরুর কিছু হয় আমি খানমঞ্জিলে আগুন লাগায় দিব। আরিয়ান রাগে ফোন কেটে আছাড় মারতে যায়, ও মারে না, উল্টো আরুকে ফোন লাগায়। আরিয়ানও পিক আপ দ্য ফোন, ড্যাম ইট। আরিয়ান স্টেশনে পৌঁছাল। স্টেশনে পৌঁছে দেখে ট্রেন আসতে আর 2 মিনিট বাকি। আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কিছুক্ষণের মাঝেই ট্রেন আসে আর প্যাসেঞ্জারগুলো নামতে লাগে। আরিয়ান এদিক ওদিকে নজর লাগায়, দেখে আরু কোথাও নাই। আরিয়ান এবার চিন্তায় পড়ে যায়। উইখান থেকে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য স্টেশন মাস্টারের রুমের উদ্দেশ্য পা বাড়াতেই পিছন থেকে কেউ এসে জড়ায় ধরতে যেন আরিয়ানের বুকটা শান্ত হয়। এতক্ষণ পরে জানে পানি আসে। ছোট কোমল হাত দুইটাতে ঠোঁটের স্পর্শ দিতেই আরুষির সর্বাঙ্গ কেঁপে ওঠে। সময় কারো জন্য থেমে থাকে না। নৌসিন আর আকাশের বেলাতেও ঠিক তাই হয়েছে। তাদের সময় ও বহমান নৌকার মতো। দেখতে দেখতে একটা মাস কেটে গেছে। নীলিমা নৌসিনের মাথায় বিলি কেটে দিচ্ছিল, হঠাৎ করে নৌসিন নীলিমার হাত চেপে ধরে। নৌসিনও মামনি। নীলিমা, কি? নৌসিনও তুমি আমাকে খুনি মনে করো? নিচু স্বরে। নীলিমা, ওর নিজের মেয়েকে খুনি ভাবা যায় পাগলিটা? নৌসিনও সত্যি বলছি মামনি, সেদিন আমি আহান ভাইয়াকে মারিনি সেদিন। নৌসিনের কথা পূরণ না হতেই কলিং বেল বেজে ওঠে। নীলিমা যান, আপনার জামাই রাজা চলে আসেছে। নৌসিন লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে যায়। নীলিমা, হারে আসতে পড়ে যাবি তো?
কে শুনে কার কথা? নৌশিন এক দৌড়ে দরজা খুলে হাঁফিয়ে যায়, যার কারণে মাজায় হাত রেখে খানিকটা সামনের দিকে ঝুঁকে যায়, যার ফলে চুলগুলো নৌশিনের মুখের উপরে এসে পড়ে। আলতো স্পর্শে নৌশিনের হৃদস্পন্দন গতি বেড়ে যায়। কিন্তু পরক্ষণে মনে হয় এই স্পর্শ চেনা হলেও এটা আকাশ না, এটা তার আকাশের ছোঁয়া না। নৌশিন মাথা তুলে তাকাতেই অবাক হয়ে যায়। 2 কদম পিছাতেই কাউচের সাথে পা বেঁধে পড়ে যেতে নিলেই ব্যক্তিটা এগিয়ে আসে তাকে ধরতে, কিন্তু তার আগেও আকাশ এসে নৌশিনকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, মাথায় ঠোঁট ছোঁয়ায়। আকাশ এখনই তো ফাটাতা মাথা, কতবার বলেছি কেয়ারফুল হও কেয়ারফুল হও, কিন্তু আমার কথা কে শুনে? ধমক দিয়ে নৌশিনে কানে আকাশের কথা যায় না, সে তো সামনে থাকা ব্যক্তিটাকে দেখতে ব্যস্ত। 3টা বছর পরে দেখল সে এ মুখ। বিসর্গ ঈশান, নীলিমা। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের বুকে থাকা থালির মতো চাঁদটাকে দেখছে নৌশিন। ঠান্ডা বাতাস যেন নৌশিনের অবচেতন মনকে শান্তি দিচ্ছে। হঠাৎ পেটে আরও হাতের ঠান্ডা স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আকাশের হাতের উপর নিজের হাত দিয়ে আকাশের বুকে মাথাটা এলিয়ে দিল। আকাশ সুইট হার্ট, মাদক কণ্ঠে কানের কাছে এসে বলায় ধ্বনিটা এতটাই নেশাক্ত ছিল নৌশিনের গায়ের শির দ্বার অবধি খাড়া হয়ে গেল। পা দুইটা ফ্লোরে আঁকড়ে ধরার জন্য ছোটফোট করছে অনবরত। আকাশ, আই ওয়ান্ট ইউ সুইট হার্ট রাইট নাও এন্ড ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনি এক্সকিউজ। নৌশিনের ঘাড়ে ঠোঁট দিয়ে স্লাইড করে। আকাশের ছোঁয়া যেন এই মুহূর্তে বড্ড প্রয়োজন ছিল নৌশিনে। সে আকাশের দিকে ঘুরে শক্ত করে ওর গলা জড়ায় ধরে, পা দুইটা উঁচু করে। আকাশ নৌশিনকে নিজের 2 হাত দিয়ে আঁকড়ে হাওয়াতে তুলে নৌশিনের ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ডুবায় দেয়। ঘুমন্ত নৌশিনের কপালে কিস করে বিছানা থেকে উঠে পড়ে আকাশ। নিজের টি-শার্ট নৌশিনের শরীরে দেখে মৃদু হাসে সে। নৌশিনের উপর চাদর দিয়ে সে ছাদে যায়। ছাদে কারো উপস্থিতি টের পেয়ে ঠোঁটের কোনো অহাসি ফুটে ওর। ঘুমন্ত নৌশিনের কপালে কিস করে বিছানা থেকে উঠে পড়ে আকাশ। নিজের টি-শার্ট নৌশিনের শরীরে দেখে মৃদু হাসে সে। নৌশিনের উপর চাদর দিয়ে সে ছাদে যায়। ছাদে কারো উপস্থিতি টের পেয়ে ঠোঁটের কোনো অহাসি ফুটে ওর। শয়তানি হাসি যাকে বলে। আকাশ, হে তো রাতে ছাদে কি করছিস? ঈশানের কাঁধে হাত দিয়ে। ঈশানও কি প্রশ্ন তো আমার ও করা উচিত। হাতে থাকা সিগারেট ফেলে। আকাশও ফেললি কেন? আর স্মোক করা শুরু করলি কবে? সিগারেটের আগুন নিভায়। ঈশানও কত কিছুর অভ্যাস লেগেছে। বাদ দে তুই, এত রাতে ভাবি তো রুমে একা। আকাশহুম যাচ্ছি। কাঁধে চাপড় মেরে। ঈশানও একটা কথা জিজ্ঞেস করি ভাই, পিছন থেকে ডাক দিয়ে। আকাশহুম বল, পিছনে না ঘুরেই। ঈশানও আমাকে এখানে আনার কারণ? আকাশও ভাই হোস আমার। তাই আমার বাড়িতে থাকবি না তো কার বাসায় থাকবি? ঈশানও তো এত বছর ভাইয়ের কথা মনে ছিল না, হঠাৎ করে বাহ। আকাশ, আজকে খুঁজে পেলাম তাই। ঈশানও কথাটা অন্য কেউ বিশ্বাস করলেও আমি বিশ্বাস করব না ভাই। তোকে আর কেউ না চিনলেও আমি চিনি তুই আসলে কে আর তোর আসল রূপ কোনোটা। ঈশানের কথার পৃষ্ঠে আকাশ কোনো কথা না বলে হাসতে হাসতে চলে গেল। আকাশের যাওয়ার পরই ঈশান ছাদে হাঁটু মুড়ে বসে পড়ল। চোখ বেয়ে তার পানি পড়ছে অবিরাম, চোখের পাতায় ভাসছে আকাশের পিঠে থাকা আঁচড়ের দাগগুলো, যা স্পষ্ট বলে দিচ্ছে আকাশ আর নৌশিনের সুখকর সময়ে। ঈশানও কেন? আল্লাহ আমার সাথেই কেন? কি দোষ ছিল আমার? আল্লাহ যখন সব অপবাদ দিয়ে দূরে ঠেলে দিয়েছিল, 2 হাতে আগলে নিয়েছিলাম বুকে। শক্ত করে উঠে দাঁড়াতে শিখিয়েছিলাম, হ্যাঁ মানছি আমি তার থেকে দূরে সরে গেছিলাম 3টা বছর শুধুমাত্র তার দোষীদের খুঁজতে, কিন্তু তুমি কি করলা? আল্লাহ আমার স্বপ্ন বধূকে আমার ভাইয়ের জীবনসঙ্গিনী করে দিল, আর সে তো ভালোবাসত না, তাহলে কেন? আল্লাহ
চিৎকার করে কান্না করতে লাগল। আকাশ মাফ করে দিস ভাই আমাকে, আমি চাইনি তোকে কষ্ট দিতে, কিন্তু নিজের ভালোবাসাকে দিয়ে দিব এতটা উদার হতে পারলাম না রে। স্বার্থপরের ট্যাগ লাগায় রাজি আছি, কিন্তু মায়াবিনীকে হারাতে না, সে শুধু আমার আকাশের ছোঁয়াশে। সে ফ্লোর থেকে উঠে চোখের পানি মুছে নিজের রুমে চলে যায় আকাশ। চাদর টেনে নৌসিনকে বুকের মাঝে শক্ত করে জোড়ায় ধরে। নৌসিনের উন্মুক্ত গলায় মুখ ডুবায় দেয়। ঈশান চুপচাপ বসে আছে ছাদের মাঝখানটাই, মাথা নিচু করে। হঠাৎ ঘাড়ে কারো স্পর্শ পেয়ে সামনে তাকায়। ঈশানও তুই এখানে? ভ্রু কুচকে। রামিসা আপনি? ঈশান ভাইয়া না, ফ্যালফ্যাল চোখে। ঈশানও না, তার ভূত। কি চায় এখানে? ধমক দিয়ে। রামিসাও না, মানে এত রাতে এখানে? ভয় ভয়। ঈশান সে কৈফিয়ত তোকে দিতে হবে আমার, দাঁতে দাঁত চেপে। রামিসা কৈফাত? কৈফিয়ত কি? ঈশানোর নিচে যা। রামিসা যাব না, মাথা নিচু করে। ঈশানও কেন? রামিসা কিছু না বলে ঈশানের পাশে বসে পড়ল। ঈশান বিরক্ত হয়ে উঠে যেতে নিলেই রামিসা ঈশানের হাত ধরে নেয়। ঈশান চোখ গরম করে তাকালেও রামিসার হেলদুল হয় না। রামিসা বসেন না প্লিজ। মোহনীয় স্বরে। ঈশান কেন যেন আর পা সামনের দিকে ফেলতে পারল না, বসে পড়ল নিচে। ঈশানও কোনো ক্লাসে পড়ছিস? রামিসা এবারে ইন্টারে উঠলাম। ঈশানও এই জন্যই তো পিচ্ছি লাগছে। রামিসাও পিচ্ছি কি? হ্যাঁ, কই মাস পরে 18 হবে হু, ভাব নিয়ে। ঈশানও পাগলি, মুচকি হেসে বিড়বিড় করে বলে। রামিসা ঈশানের বলা কথা না শুনলেও ঈশানের ঠোঁটের কোনায় লেগে থাকা হাসিটা চোখ এড়াল না। রামিসার চোখ জোড়ায় মুগ্ধতা ছেয়ে গেল। রামিসা আর ঈশান টুকি টাকি কথা বলছিল, এর ইমাঝে রামিসা বলে উঠল, রামিসা একটা গান শোনাবেন প্লিজ? চোখ দুইটা ছোট ছোট করে কিউট বাচ্চাদের মতো মুখ করে বলে উঠল। ঈশান চেয়ে না বলতে পারল না আর গেয়ে উঠল। গান শেষ করতেই ঈশান তর্জনী আঙ্গুল দিয়ে চোখের কোনো মুছে থাকা পানিটুকু মুছে ফেলল। ঘাড়ে ভারী কিছু অনুভূতি হতেই পাশে তাকায় দেখে রামিসা ঈশানের কাঁধে মাথা রেখে ঘুমাই গেছে। ঈশান রামিসাকে কোলে তুলে নিল আর ছাদ থেকে নেমে রামিসাকে তার রুমে থুয়ে নিজের রুমে চলে গেল। নৌসিন ঘুম থেকে উঠতেই তার চোখ গেল আকাশের কালো চুলগুলোর দিকে। আকাশ নৌসিনের গলায় মুখ গুজে দুই হাত দিয়ে শক্ত করে আঁকড়ে রেখেছে, যেন বাঁধনটা হালকা হলেই সে পালায় যাবে। নৌসিনের কি মনে হলো সে আকাশের চুলগুলোতে হাত ডুবায়, ওর চুলের ঘ্রাণ নিতে লাগল। অন্য হাত আকাশের ঘাড়ে। আকাশ খানিকটা নড়ে চড়ে উঠল, যার দরুন নৌসিনের গলায় আকাশের খোঁচা খোঁচা দাড়িগুলো গলায় সুরসুরি অনুভূতি করাল। নৌসিনের সর্বাঙ্গ কেঁপে উঠল, চুলে থাকা বাঁধনটা শক্ত হতেই আকাশ চোখ মেলে তাকাল। আকাশ মাথা উঁচু করতে দেখতে পেল নৌসিন চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ঘন ঘন ঢোক গিলছে। আকাশ নৌসিনকে শুয়ে দিয়ে তার উপরে উপর হয়ে শুয়ে পড়ল ভর না দিয়ে। নৌসিন কি করছেন? কাপা কাপা গলায়। আকাশ রোমেন্স, চোখ টিপ দিয়ে নেশালো কণ্ঠে। নৌসিনের গাল দুইটা লাল হয়ে গেল, লজ্জায় চোখ দুইটা নামায় নিল। আকাশ রিয়লি সুইট হার্ট, এখনো রোমেন্সের নাম শুনে লজ্জায় লাল হচ্ছ, যেখানে তোমার পুরো শরীরে আমার ছোঁয়া, এমনকি কামড়ও। নৌসিনের কানে কানে। নৌসিনের কান গরম হয়ে যায়। আকাশ আর কিছু বলতে যাবে তার আগেই নৌসিন নিজের লাজ লজ্জা ভুলে আকাশের ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ডুবায় দিল। আকাশ নৌসিনকে উল্টে নিজের উপর তুলে নিল। আকাশ এক হাত দিয়ে নৌসিনের চুলে হাত বুলাচ্ছে, আরেক হাত নৌসিনের টি শার্টের বোতামে।
উপরে দুইটা বোতাম খুলে নিজের ঠোঁট ছোঁয়াতে শুরু করে। রেয়ানা, আমাকে এখানে বন্দী করে রাখার মানে কি? ছাড়ো আমাকে বলছি। প্লিজ খুলো, আমার ভয় লাগছে, প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ। ভাঙ্গা ভাঙ্গা গোলায়। আজ 2 সপ্তাহর মতো এই বন্ধ রুমে আবদ্ধ রেয়ানা। সময় মতো দরজার নিচ দিয়ে খাওয়ার দিয়ে দেয়। ব্যাস কতদিন হয়ে গেল তার চোখে সূর্যের আলো পড়ে না। আর না বাহিরের দুনিয়া তার চোখের সামনে ভাসে, চোখজোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে, সাথে চোখের নিচে কালো দাগ স্পষ্ট। চেহারার লাবণ্যতা এই কয়েকদিনে হারিয়ে গেছে। মাটিতে লুটিয়েছিল রেয়ানা, ঠিক সে সময় মুখে হাহা গরম পানি কেউ ছুঁড়ে মারে। চিৎকার করে উঠে রেয়ানা। বিসর্গ কি জ্বলছে তাই না, প্রচণ্ড পুড়ছে তাই না? ভয়ঙ্কর কণ্ঠে। রেয়ানা, কে আপনি? কেন আমাকে আটকে রেখেছেন? কি চান আপনি? হ্যাঁ, ব্যথায় কাতর হয়ে। বিসর্গ, হাহা জ্বলছে তাই না? আরও জ্বলছে, পুরো শরীরে আগুন ধরাবো আমি। আমার মায়াবিনীকে তুই কষ্ট দিয়েছিস, আমার কলিজাকে তুই পুড়িয়েছিস, সবার সামনে এনে অপমান করেছিস। আর আমি তোকে ছাড়ব না। মাথা কাত করে। হঠাৎ করে কিছু বডিগার্ড দরজা খুলে রুমে আসায় আলো এসে পড়ে ব্যক্তিটির মুখে। রেয়ানা ব্যক্তিটির মুখ দেখেই অবাক হয়ে যায়। রেয়ানাহা আকাশ, কাপা কাপা কণ্ঠে। আকাশ হো হো করে হেসে উঠে। রেয়ানার মনে হচ্ছে এ যেন কোনো বদ্ধ উন্মাদ, কোনো পাগল, এই সে আকাশ না যাকে সে চিনত। পুরন একতলা ব্লিডিং টাই, দাও দাও করে আগুন জ্বলছে। আর বিল্ডিং থেকে ভেসে আসছে কতজনার আত্মচিৎকার। আকাশের মুখে ফুটে উঠেছে হাসি, ভয়ঙ্কর হাসি। ঈশান নিউজ চ্যানেল দেখার জন্য সোফায় বসেছিল, হঠাৎ করে নিউজ চ্যানেলে ভেসে উঠল একটা নিউজ। বিসর্গ, আজকে গুলশানের 4 নম্বর রোডের পুরানো একটা একতলা ব্লিডিংয়ে লাগল ভয়াবহ আগুন, সেখান থেকে উদ্ধার করা হয়েছে 8 জনার মৃতদেহ। 8 জনার মাঝে একজন ছিল মেয়ে। খোঁজ খবর করে পাওয়া যায় সে 8 জনার ছবি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রিপোর্টার নৌশিন গ্রিন টি করে ঈশানকে দিতেই যাচ্ছিল। কাজের মেয়েটা অন্য কাজে ব্যস্ত দেখে সে পা বাড়াইছিল ডাইনিং রুমের দিকে। কিন্তু টিভির চোখ পড়তেই তার হাত কেঁপে উঠল রেয়ানার ছবিটা দেখে। রিপোর্টার এছাড়াও গোপনে সূত্রে জানা গেছে মেয়েটা নারী পাচার, ড্রাগস পাচার এর সাথেও যুক্ত রয়েছে। আর এরা তার ড্রাগ ডিলার, এমনকি রেয়ানা নামক মেয়েটা বেশিরভাগ নারী এদের কাছেই পাচার করে। নৌশিনের হাত থেকে গ্রিন টির মগটা পড়তে নিলেই আকাশ এসে ধরে ফেলে। আকাশ, সুইটহার্ট, এত ভয় পাচ্ছ কেন? হুম, তোমার ডেভিল আছে না? নৌশিনের কপালে ঠোঁট ছোঁয়ায়। আমার জন্য একটা স্ট্রং কফি নিয়ে আসো ওকে। নৌশিন হুম মৃদু মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। আকাশ এসে ঈশানের সামনে মগটা ধরল। ঈশান টিভির দিকে চোখ রেখেই গ্রিন টি টানিল। ঈশানও, তুই মেরেছিস না ওদের? শান্ত স্বরে টিভির দিকে তাকিয়ে। ঈশানের প্রশ্নের জবাব না দিয়ে বাঁকা হাসি দিয়ে সোফায় হাত পা ছড়িয়ে বসে পড়ল। ঈশান জোরে নিঃশ্বাস নিল। ঈশানও তো লুকানো জানোয়ার ধীরে ধীরে বের হচ্ছে। এই রূপের কথা জানে ভাবি, হতাশ সুরে। আকাশ, আমি তার কাছে সেটাই যেটাকে ওই ভালোবাসে। ওর জন্য আমার রূপ একটাই, আর সে ওইটাই চিনবে, আর কোনো সত্য নাই। ঈশানও, যেদিন তোর আসল রূপ ওর সামনে আসবে সেদিন ভালোবাসা না ঘৃণা পাবি দেখে নিস। সোফা থেকে উঠে। আকাশও ঘৃণা করুক বা ভালোবাসুক, সে শুধু আমার। সে চাইলেও ওকে আমার সাথে থাকতে হবে, না চাইলে বন্দি করে রাখব, কিন্তু আমার কাছেই রাখব। মুখটা শক্ত করে। ঈশান, আই নো ভাই, ইউ লাভ হিম লাইক এ মেড। কিন্তু এই ভালোবাসা যে নৌশিনকেই শেষ করে দিবে। তোর পাগলামি, তোর এই উন্মাদের মতো ব্যবহারের ভয়েই তো আরিয়ান তোকে শর্ত দিয়েছিল যে তুই ততক্ষণ ওর সামনে যাবি না যতক্ষণ না ওই নিজ থেকে তোর সামনে আসে। আমিও ঠিক সেটাই করছিলাম, আর তুইও মাকে নিয়ে চলে গেলি লন্ডনে।
কিন্তু নিয়তি করল কি তোকে সেই ওর সাথে আনে বাঁধে দিল। তুই কি মনে করেছিস আমি জানি না তুই আমাকে কেন এখানে এনেছিস? মনে মনে খানিকটা হাসে কথাগুলো আওড়ে, তুই নৌসিনের দিকে যে তাকায় তাকেই তুই শেষ করে দিস। আমাকেও ঠিক এই কারণেই আনার উহুজানে মারার জন্য না, আমাকে প্রতিনিয়ত তোর আর নৌসিনের ঘনিষ্ঠতা দেখানোর জন্য। মনে মনে কথাগুলো আওড়ে বিছানায় শুয়ে পড়ল। নৌসিনোয়ারে ঈশান কই গেল? কফির মগটাটি টেবিলের উপর থুয়ে আকাশ রুমে গেছে। নৌসিনের হাত টেনে নিজের কোলে বসায় নিল। নৌসিনোয়ারে কি করছেন মামুনির? আমি ঈশান সবাই বাসায়। আকাশের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে আকাশ হো কামন সুইটহার্ট ইউ নো, আমি যতক্ষণ তোমাকে না ছাড়ব তুমি এক চুলও নড়তে পারবা না। নৌসিনের চুলগুলো ঘাড় থেকে আলতো হাতে সরায় দিল। নৌসিনও কি করছেন? কাপা কাপা কণ্ঠে। আকাশহুস আমার একদম পছন্দ না, রোমাঞ্চের সময় ডিস্টার্ব করা। গম্ভীর কণ্ঠে। নৌসিনো মামনি। আকাশও মামনি আর রামি গেছে শপিংয়ে। সো কেউ নেই। নৌসিন ঈশান। আকাশ ঈশান না, ঈশান ভাইয়া। চোখ মুখ কুচকে। নৌসিনসে একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল, যার কারণে বড় হওয়ার শর্তেও ভাই বলা হয়নি তাকে কোনো দিন। আকাশও ভালোবাসো ওকে। নৌসিনোয়ে যে বেস্ট ফ্রেন্ড খুব ভালোবাসি, বাট সে হয়তো আমাকে ঘৃণা করে। হতাশ নিঃশ্বাস ফেলে। আকাশও কেন মনে হয় সে তোমাকে ঘৃণা করে? ভ্রু কুচকে। নৌসিনো ঠিক সেই কারণে যার জন্য আপনি আমাকে ঘৃণা করতেন। আকাশ নিশ্চুপ। নৌসিনো এখনও এটাই মনে করেন তাই না যে আমি আপনার ভাইকে মেরে ফেলেছি? তাচ্ছিল্যের হাসি ফুটে নৌসিনের ঠোঁটের কোনো আকাশ কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বেজে ওঠে। নৌসিন আকাশকে ছেড়ে দরজা খুলতে যায়। নৌসিনো ভাইয়ু আরিয়ানকে জড়ায় ধরে। আরিয়ানও কেমন আছিস পিচ্চু? নৌসিনকে বুকে আগলে নিয়ে। নৌসিনো তোমাকে দেখে একদম ঠিক আছি। আরুষি আর আমি বুঝি কেউ না। আরিয়ানের পিছন থেকে মাথা বের করে। নৌসিনো আপনি আপা। মাথা বেকায়। আরুষি তোর ভাবি। নৌসিনো কি চিল্লায়। নৌসিনের চিল্লানোর আওয়াজে আকাশ আর ঈশান দৌড়ে আসে মেন দরজার সামনে। আরুষি এই চুন্নি গলা ফার্স কেন? নৌসিনো ভাই তুই শিওর তো তুই এই পেতনি রে বিয়ে করবি? আরুষি ওই আমি পেতনি তুই কি? হ্যাঁ। আরিয়ানো চুপ। শুরু হয়ে গেছে দুইজনার বিল্লিদের মতো চুলাচুলি। ধমক দিয়ে। ঈশানও কেমন আছিস? আরিয়ানকে এর দিকে হাত বাড়িয়ে দিয়ে। আরিয়ানো তুই কবে আসলি? ঈশানও কালকেই। আরিয়ানকে হাগ করে। আরিয়ানো এত বছর কই ছিলি না, কোনো যোগাযোগ না কোনো কিছু। আর হঠাৎ কি করে? ঈশানও আসতে আসতে থামো একটু, ভিতরে চল সব বলছি। এতক্ষণ চুপচাপ সবকিছু শুনছিল আকাশ। কোনো উত্তর দেয়নি। নৌসিনো তোদের বিয়ে ঠিক হলো কি করে? ভ্রু কুচকে। আরিয়ানোয়ানিমার সাথে আমাকে না বলেই বাসার সবাই বিয়ে ঠিক করেছিল। ব্যাস মহারানী রেগে মেগে ঢাকায় চলে এসেছিল, পরে মানায় টানায় নিয়ে গেলাম, সেখানে যাই শুনি বিয়ের তোড়জোড় অলরেডি শুরু করে দিয়েছে। ব্যাস মহারানীর মাথাটা ঘুরল আর নিজের হাতের রোগ এঁটে দিল। তখন যা রাগ উঠছিল মনে হচ্ছিল ওই অবস্থায় ৩-৪টা থাপ্পড় লাগায় দিই, রেগে গজগজ করতে করতে। আরুষি মনে হচ্ছে মারেনি থাপ্পড়, জ্ঞান ফিরার সাথে সাথে দুই গালে দুইটা লাগাইছে। কাদো কাদো কণ্ঠে নৌসিনের হাত জড়ায় ধরে। আরিয়ানোয়াল্লার কাছে শুকরিয়া আদায় কর যে আর মারিনি। ঈশানও এটা কিন্তু ঠিক করিস নি, বাচ্চা মেয়েটাকে তোর মতো ধামরা হাতের থাপ্পড় খাইলে থাকে। আরুষি দেখো তো ভাইয়া, শুধু তুমিই বুঝো আমার কষ্ট। হা। ঈশানকে সাইড থেকে জড়ায় ধরে। আরিয়ানোয়াদরের আহ্লাদি মেয়ে যেহেতু বাড়ির, তাই কারো আর তার কষ্ট সহ্য হয়নি, আর তাই আমার কাঁধে সবাই মিলে এই তুফানকে তুলে দিয়েছে। আহত কণ্ঠে। নৌসিনো আমি আসছি। হ্যাঁ।
কাপা কাপা কণ্ঠে। সবাই নিজেদের আড্ডায় ব্যস্ত থাকলেও আকাশ ঠিক খেয়াল করেছে তার মায়াবিনীর কণ্ঠের কষ্ট। সেও পিছু পিছু উঠে চলে গেল। সেটা দেখে ঈশানের বুকটা ভারী হয়ে গেল। তবুও মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগল। নৌশিন নিশ্চুপে চোখের পানি ফেলছিল, বুকের বাম পাশে আলাদা এক ব্যথা করছে। কারো আসার শব্দ শুনে নিজের চোখের পানি মুছে ফেলল। আকাশ, সুইটহার্ট, আমার থেকে নিজের চোখের পানি আড়াল করছো? নৌশিনকে সামনে ঘুরিয়ে। নৌশিন আকাশের শার্ট পিছন দিক থেকে খামচে ধরে কেঁদে দিল শব্দ করে। নৌশিনও, কেন আমি কারো ভালোবাসা পেলাম না? আমার বেলাতেই সবার ভালোবাসার দাম বেড়ে গেল কেন? আমি পরিবারের আহ্লাদী হতে পারলাম না কেন? আমাকে ভালোবাসার জায়গায় ঘৃণা করে। আকাশহুস, কারো ভালোবাসার দরকার নাই আমার সুইটহার্টের, আমি একাই আমার সুইটহার্টের জন্য ইনাফ। নৌশিনের ঠোঁটে নিজের ঠোঁট ডুয়ায় দিয়ে। চলবে।